এই সারটা দিলে গাছ বেরোতে পারে কিন্তু ফলটা সুস্বাদু হয়। লিখে ফেলি, তখন যার যেটা ইচ্ছা দিবে, তাই না? এরকম নিয়মবদ্ধ করার কারণে এই নিয়মগুলো যারা ব্যাকরণবিদ বা বৈয়াকরণিক তারা কি করছেন, তৈরি করছেন, এবং নিয়মগুলো দেখবেন অটোমেটিকলি ভাষার সঙ্গে মিলছে। ওই যে এই কারণে উত্তর পাওয়াগুলো তো আচ্ছা, সেজন্য সংস্কৃত শব্দে দীর্ঘ ইকার বাংলায় এসে হ্রস্ব ইকার হয়ে যায়। কিভাবে হলো? সংস্কৃত শব্দে এই যে আমরা এখন যে পাখি উড়ে যায় দেখি, পাখি কিন্তু তারা বলতো না, তারা কি বলতো? পক্ষী। তারা কি বলতো? পক্ষী বলতো। তো কাল পরিক্রমায় আরো বিভিন্ন শব্দে পক্ষী থেকে আরো কয়েকটা শব্দ হয়ে এই শব্দটা আজকের জায়গায় এসে পাখি, পাখি হয়েছে। কি হয়েছে? পাখি। এখন আমি তো নিয়ম জানি যে সংস্কৃত শব্দে দীর্ঘ ইকার বাংলায় এসে হ্রস্ব ইকার হবে। পক্ষী থেকে যখন পাখির উৎপত্তি, পাখিটা যখন পক্ষী থেকে আসছে, আমি যখন সোর্স জানি, তখন পাখি থেকে আমি কখন দীর্ঘ ইকার দিব? পাখি দিতে দিব? কেন দিব না? সংস্কৃত শব্দে দীর্ঘ ইকার বাংলায় এসে হ্রস্ব ইকার হয়ে, আমি জানি। আচ্ছা, যদি আমি জানি এটা আপাতত জানতে হবে। আপাতত আমরা খুব কম শব্দই আমরা এখন কি, অত বেশি না, মানে চেনার জন্য মানে বোঝাই যাবে এটা সংস্কৃত। এই যে বোঝাই যায়, বোধটা তৈরি হয়ে যাবে একটু। ওই যে দীর্ঘ প্রক্রিয়া এসে ফিরস্তি বুঝলাম এই শব্দটা বৎসর। বৎসর তো সংস্কৃত, এটা আস্তে আস্তে বছর হয়েছে। হংস তো সংস্কৃত, এটা এসে হাঁস। হ্যাঁ, এই যে এইভাবে মানে এটা পড়তে পড়তে একটু দেখতে দেখতে একটা সময় এরকম একটা মেজাজ তৈরি হয়ে যায় যে না, এটা তো সংস্কৃত শব্দ। চলেন দেখো তুমি অভিযোগ তাই তো এটা গড়ে উঠবে, একটু সময় লাগবে। একজন মানুষের একটা ফোন নষ্ট, সে তাকে নিয়ে গেলে যার 10 বছর ঢুকে তার 4 বছর, যে ফোন খোলা মাত্র বুঝে ফেলল আপনি কি করছেন। সবসময় বিভিন্ন রকমের চার্জার দিয়ে চার্জ দেন। ওই লোক বলতেছে যে হ্যাঁ, কিন্তু আপনি জানেন দেখে বুঝছেন। এখন এর তো অভিজ্ঞতা, এই যে সে দেখেই বুঝলো, এই দেখে বোঝাটা তো আমার পক্ষে কি না, হুট করে আয়ত্ত করাটা সম্ভব না। আরেকটা বিষয়, যে সংস্কৃত শব্দে দীর্ঘ ইকার বাংলায় এসে যে হ্রস্ব ইকার হয়ে যায়, একইভাবে খুব সিম্পল আরেকটা নিয়ম কিন্তু আমরা যদি নাও কোথাও পাই, তবুও কি আমাদের ব্রেনে কাজ করে না যে দীর্ঘ উকারটা বাংলায় এসে হ্রস্ব উকার হয়ে যাবে। দীর্ঘ ইকার বাংলায় এসে যদি দীর্ঘ হ্রস্ব ইকার হয়, তাহলে দীর্ঘ উকার কি বাংলায় এসে হ্রস্ব উকার হতে পারে না? তাই তো? হ্যাঁ, তাই সেই নিয়ম এখানে আছে। যেমন এই যে আমরা এখন যে বলি যে সুতা কাটা, সুতা দিয়ে কাপড় বানানো, বিভিন্ন শব্দগুলো বলি না? আর কি কি শব্দ বলি? পূব আকাশে কি সূর্য অস্ত যাচ্ছে বলি না আমরা? আর কি বলি? আমরা বলি পুরোটা দেখো, বিভিন্ন কিছু বলি আমরা। ধুলা পড়ে, অনেক কিছু বলি না আমরা? সুতা কাটি, পূব আকাশ, এরকম নানান ব্যবহার আছে। এখন আমরা জানবো যে ধুলাটা তো চলিত বাংলা, তার আগে শব্দটা কি ছিল? ধুলি ছিল। আর ধুলিটা কি? সংস্কৃত শব্দ। তো ধুলি থেকে ধুলা, তাহলে ধুলিতে ছিল কি? দীর্ঘ উকার। বাংলায় এসে সেটা কি হয়ে যাচ্ছে? হ্রস্ব উকার। ওই জন্য নিয়ম, দীর্ঘ ইকার হয়ে যায় হ্রস্ব ইকার, তাহলে সেই সব দীর্ঘ উকার হয়ে যাবে হ্রস্ব উকার। সুতা মূলত আগে কি ছিল? সূত্র। কি ছিল? এই যে সূত্র। তাহলে সংস্কৃত ছিল দীর্ঘ উকার, বাংলায় এসে হয়ে যাচ্ছে হ্রস্ব উকার। পূব শব্দটা কি ছিল দেখি বলেন তো আপনারা? পূর্ব। পূর্ব, এই তো পূর্ব সংস্কৃত। তাহলে পূর্ব যখন আমি পূব পড়ব, তখন সেটা কি হয়ে যাবে? দীর্ঘ উকারের জায়গায় হয়ে যাবে হ্রস্ব উকার। পুরোটা দেখো মানে কি? পূর্ণটা, পুরোপুরি। এই যে পূর্ণ, পূর্ণ থেকে পূর্ণ, পূর্ণ কি কি দিয়ে লিখি আমরা? দীর্ঘ উকার দিয়ে লিখি না? তো যখন আমি জানবো যে এই ছিল সূত্র আর সুতা, সূত্র তরফল আর এটা সূত্র আকার, ওটা এখন জানা যাবে না। সূত্র ছিল শব্দটা, এখন সুতা বলি আমরা, এটা জানতে হবে। তাহলে আমরা এই দীর্ঘ উকারের জায়গায় হ্রস্ব উকার কি
হয়ে যাচ্ছে। একইভাবে পূর্ণ ছিল, সেটা কি হচ্ছে? পুরো পুরো। তার মানে কি খুব সহজ, কিন্তু খুবই সহজ না? দীর্ঘ ইকার হচ্ছে হ্রস্ব ইকার, দীর্ঘ উকার হচ্ছে হ্রস্ব উকার। পারা যাবে এখন? করলে করিস। আচ্ছা, এবার আমরা দুটো বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে আমরা জানি নত্য বিধান এবং সত্য বিধান, বাংলা বানানের দুটা অংশ জানি না আমরা। এই বিষয়টা আপাত চোখে মনে হয় যে খুব কঠিন, আসলে একেবারেই একদম সিম্পল। মনে রাখলেই হবে যে বশূন্য র, মূর্ধন্য স এবং ক্ষীয়, বশূন্য র এবং ক্ষীয়। এই বশূন্য র, মূর্ধন্য স, এই তিনটা অক্ষরের পরে যখনই ন আসবে, যখনই ন আসবে, চোখ বন্ধ করে আমরা কি দিব? মূর্ধন্য ন দেব। চোখ বন্ধ করে কি দেব? মূর্ধন্য ন দিব। এই যে এটা মূর্ধন্য ন, শব্দটা কি? মূর্ধন্য ন দিব, চোখ বন্ধ করে। কিন্তু আমি আলাদাভাবে বলে দিচ্ছি, ধরন শব্দতে দেওয়া যাবে না। ধরন শব্দে এখন কথা হচ্ছে যে নিয়মের অনুযায়ী তো ধরনের মধ্যে মূর্ধন্য দেওয়ার কথা, তাহলে আমরা ধরনের মূর্ধন্য কেন দিচ্ছি না? ব্যতিক্রম। তাহলে কারণ এটা খাঁটি বাংলা শব্দ, খাঁটি বাংলা শব্দ। আর এই নিয়মটা সব প্রযোজ্য হচ্ছে সংস্কৃত শব্দের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? ঠিক আছে, ওইগুলো মনে না থাকলেও চলবে। ধরনটা সবাই মূর্ধন্য দিয়ে লেখে, আমি কি দিয়ে লিখবো? দন্তন্য দিয়ে। কিন্তু ধারণ ঠিকই আমি মূর্ধন্য দিয়ে লিখব, কারণ কারণ এটা সংস্কৃত শব্দ এবং নিয়মের মধ্যে পড়ছে। রর পরে এই যে এটা রর পরে কি? ন আসছে। ররে ন আসতে চোখ বন্ধ করে কি দিতে হবে? এটাই কিন্তু নত্য বিধান। এটাই নত্য বিধানে আমি এখানে খুব সংক্ষেপে ছোট্ট করে হাত মূলের উদ্ধৃতি দিছি যে বাংলা শব্দের বানানে দন্ত ন পরিবর্তিত হয়ে কখন কেন মূর্ধন্য ন হয়ে যায়, এই নিয়মের নামই নত্য বিধান। খুব সহজ না কথাটা? যে বাংলা শব্দে দন্ত ন পরিবর্তিত হয়ে কেন মূর্ধন্য ন হয়, কখন, কি জন্য হয়, এই নিয়মটাই হচ্ছে কি? নত্য বিধান। নত্য বিধান একদম সহজ না, একদমই। আমরা শুধু এটুকু মনে রাখবো যে র, মূর্ধন্য স এবং ক্ষীয় আসলেই চোখ বন্ধ করে আমরা মূর্ধন্য ন দিয়ে দিব। সামান্য কিছু ব্যতিক্রম আছে, আমরা জেনে নিব, ওগুলো খুব একটা প্রচলন অত নেই। ধরনে আমরা দন্ত ন দেব, কারণ ধরন শব্দটা খাঁটি বাংলা শব্দ, খাঁটি বাংলা শব্দ। ওকে, বোঝার কাছে তৈরি। খাঁটি বাংলা শব্দের ক্ষেত্রে এই বৈষ্ণব মূর্ধন্য এই নিয়মটা প্রযোজ্য সংস্কৃত শব্দের ক্ষেত্রে। আর আমাদের এই ধরনের যত শব্দ দেখবো এগুলো সব প্রায় সংস্কৃতই। উদাহরণ দিই আমরা। রণ উদাহরণ কি কি দেওয়া যায় সবাই বলেন তো? রণ যুদ্ধ, হ্যাঁ। উদাহরণ এই যে উদাহরণ যেটা বলতেছি সেটাই। উদাহরণ বরণ, মরণ, আর কি আছে? হ্যাঁ, চরণ, আর পূরণ। এই যে পূরণ, ওই যে বললাম পূর্ণ, হ্যাঁ। আর স্মরণ মানে কি? স্মরণ করা, হ্যাঁ। এই যে নানা রকম শব্দ আসে। আচ্ছা, এভাবে বলতে হবে সবাই। মূর্ধন্য স বলেন তো, মূর্ধন্য স থেকে পুরোনোর মধ্যেই হবে না, রসুদা হবে না, পূরণের রসুদা হবে না। পূরণ সংস্কৃত শব্দ, এটা হচ্ছে সরলীকরণ, পূর্ণ থেকে পূরণ, পূর্ণ থেকে পূরণ। কিন্তু আমরা যখন পুরো লিখবো তখন রসুদা হবে। এটা এখনো বাংলাতে সংস্কৃত থেকে বাংলায় আসে না, সংস্কৃত রয়েছে কিন্তু সরলীকরণ হয়েছে, ওটা আরেক বিষয়, ওই জটিলতা যাওয়ার দরকার নেই। পূরণে দীর্ঘকার হবে, এটাই মাথায় রাখতে হবে। পূরণ, তাহলে এই সদে আলোচ্য শব্দ বলতে দেখি। পূর্ণ, পূরণ, পুরো, ওকে। এরকম শব্দ সরলীকরণ হয়ে হয়ে একটা জায়গায় এসে দাঁড়ায়। আচ্ছা, মূর্ধন্য স্বর পরে উদাহরণ তো দেখি।
ভীষণ। আর আচ্ছা বিভীষণ তো একই প্রায় শত্রু। হ্যাঁ আর বিভীষণ লেখা যায় শত্রু। আর বলেন ভাবতে হবে। কৃষণ হুম? কৃষণ গুড, সুন্দর। কৃষণ কৃষণ। কৃষণ কৃষণ আচ্ছা আমার উদাহরণ কি কি আছে দেখি আমি। দূষণ আছে, শব্দ দূষণ, বায়ু দূষণ, এই দূষণ, সেই দূষণ। হ্যাঁ বিশ্লেষণ নানান ধরনের, হ্যাঁ বিশ্লেষণ, অনেক কিছু বলা যায়, সংশ্লেষণ। ঠিক আছে, মনে থাকবে তো? আচ্ছা এই গেল। এরপরে কিউ দিয়ে উদাহরণ দিতে দেখি আপনারা। রক্ষণ রক্ষণ, খন। খন মানে যে সময় যেন বলি। হ্যাঁ করুন তো রর উদাহরণ। রর উদাহরণ না এটা? খরণ। তাহলে এটা মনে থাকবে তো সবার? আচ্ছা ঠিক আছে, শেষ হয়ে গেল। এবার আছে আমরা আরেকটা এরকম বিধানের বিষয় শুনি না আমরা মাঝে মাঝে, সত্য বিধান। সত্য বিধানের মতো সত্য বিধান। সত্য বিধানেও একই কথা, বাংলা শব্দের বানানে দন্তস্ব পরিবর্তিত হয়ে কখন কেন মূর্ধন্য হয়, এটা যে নিয়মের ফলে এমন ঘটে তার নামই সত্য বিধান। তার নামই একই জিনিস। সত্য বিধানের ক্ষেত্রে আমি মাত্র দুইটা নিয়ম এখানে সংযুক্ত করছি। একটা হচ্ছে ট, আর একটা হচ্ছে ঠ। এই ট ঠ এই দুটি বর্ণের পূর্বে সর্বদা মূর্ধন্য স। এই দুটি বর্ণের পূর্বে খেয়াল করেন, এই দুটি বর্ণের পূর্বে সবসময় মূর্ধন্য স। যেমন উদাহরণ দিচ্ছি আমি, অনিষ্ট কষ্ট, দুষ্ট। যেমন টটা দিই আমরা, অনিষ্ট, কষ্ট। হ্যাঁ এই তো বলতেছেন, বলেন বলুন। সন্তুষ্ট, আমি তো এখানে সব লিখি নাই, আর অনেক এর বাইরে অনেক শব্দ আছে। কনিষ্ঠ বয়োজ্যেষ্ঠ। বয়োজ্যেষ্ঠ তো ঠ, হ্যাঁ সেটাও হয়, ঠর উদাহরণ হয়। চেষ্টা হবে চেষ্টা হবে না কেন? কনিষ্ঠ, এই যে বলিষ্ঠ ঠ। বয়োজ্যেষ্ঠ। হ্যাঁ বয়োজ্যেষ্ঠ, বলিষ্ঠ বলিষ্ঠ বলিষ্ঠ। হ্যাঁ বলিষ্ঠ, ঠিক আছে না? এগুলো ঠ, এগুলো ট উদাহরণ। তাহলে এরকম অসংখ্য শব্দ কিন্তু ভেবে বের করা যায়। এটা মনে থাকবে তো আমাদের, যে মূর্ধন্য স, ট এবং ঠ আগে যখন কি আসবে, স বর্ণ আসবে, তখন সেটা কি হবে? মূর্ধন্য স। ঠিক আছে, শীতটা ভালোভাবে দেখে নিতে হবে। মূর্ধন্য স আগে তো আসে না। এই দুই জায়গায় আসছিল মূর্ধন্য স। না আরো অনেক জায়গায় আছে, আমি দুটা নিয়ে আর অনেক জায়গায় আছে, ওগুলো বলে আসলে মাথা নষ্ট করার দরকার নাই। আপাতত এগুলো আয়ত্ত হোক, এটা স্টার্টিং শুরু হয়ে গেলে অন্যগুলো অটোমেটিক আস্তে আস্তে চলে আসবে। আচ্ছা আরেকটা শব্দবিধানের নিয়ম দিচ্ছি আমি, রেফ। রেফ তো আমরা চিনি তাই না? খেয়াল রাখবেন, রেফ এটার নাম কি? রিকার কোথায় দিলাম? এখানে তিনটা জিনিস লিখছি না আমি? এই রেফ, রি, রিকার এর পরে মূর্ধন্য স হবে সবসময়। এর পরে সবসময় মূর্ধন্য স। আগে ছিল আগে, ট এবং ঠ আগে সবসময় কি হয়? মূর্ধন্য স। আর এখন রেফ, রি এবং রিকারের পরে সবসময় কি হয়? মূর্ধন্য স। যেমন অনেক উদাহরণ দেওয়া যায়। কর্ষণ, বর্ষণ কর। বর্ষণ বর্ষণ আমরা দেখছি আপাত চোখে এই রেফটা কিন্তু মূর্ধন্য স্বর আগে আমরা উচ্চারণ করছি, কর ষণ। তার মানে মূর্ধন্য স্বর আগে না রেফটা? তাহলে এটা কি হচ্ছে? পরে কি হচ্ছে? না এইটা 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 এই দন্ত তো আবার নতুন বিধানের কারণে কিন্তু ওটা ঠিক আছে, ওটা তার না দেয়। তাহলে কর্ষণ এখানে কি হচ্ছে? মূর্ধন্য স্বর। কেন হচ্ছে? হ্যাঁ রেফ আসার কারণে। এভাবে একইভাবে রি উদাহরণ আছে না, রি ঋষি হ্যাঁ ঋষি হ্যাঁ ঋষি, সুন্দর। আর ঋষি বাহ চমৎকার, রি থেকে রিকার না, হ্যাঁ ঋষিটা হচ্ছে রির উদাহরণ, ঋষিটা হচ্ছে রিকার। ঠিক আছে, রি এবং রিকার প্রায় কাছাকাছি একই। ঋষি কৃষণ হ্যাঁ তাহলে এটা মনে থাকবে তো এগুলো। শীত আবার করে আমরা দেখে নিব। নত্য এবং সত্য বিধান আমরা শেষ করলাম। আর আমি কম আমাদের লাইভ মোটিভেটর, লাইভ নির্মাতা, নাকি নির্মাতা বলা যায় না, লাইভ বিল্ডার মাহমুদুল সিদ্দিক লেখক। জি স্বাগত। আচ্ছা আরেকটা
আরেকটা বিষয় আমরা খুব অনেক দ্বিধাদ্বন্দ্বে পড়ি, খুব ঝামেলা হয় আমাদের, প্রায় লিখতে গেলে সমস্যায় পড়ি আমরা। সেটা কি নিয়ে? এই একটা শব্দ, কোনটাতে যে অভ্যস্ত আর কোনটা যে ঢাকাস্থ, এটা আমাদের আর কোনোদিন সমাধান হয় না, তাই না? এটা তো সবসময় আমরা ঝামেলায় পড়ি, বারবার অভিধান দেখি, বারবার জিজ্ঞেস করি, এটা একটু হয়, কিন্তু একটা স্থায়ী সমাধান কিন্তু এটা আছে। কিন্তু মনে রাখতে হবে একদমই সহজ, সেটা হচ্ছে এই স্থ এবং স্থ এই অংশটা ফেলে দিলে যদি অর্থ থাকে সেটা একটা, না থাকলে আরেকটা। কোনটা? এই স্থ যদি ফেলে দিই আমরা, তাহলে তারপরেও শব্দের অর্থ থাকবে, তাহলে সেটা থ হবে, দ্বন্দ্ব শেষ। আর যদি দ্বন্দ্ব শেষে ত, এটা ফেলে দিলে যদি সেই শব্দের কোনো অর্থ না থাকে, তাহলে সেটা কি হবে? ত হবে। আমি সহজ করে দিচ্ছি, যেমন অভ্যস্ত লিখবো আমি, কিন্তু আমি বুঝতেছি না অভ্যস্ত হবে না অভ্যস্ত, দ্বিধাদ্বন্দ্ব করে দিলাম, তখন আমি নিয়মে যাই, এটা ফেলে দিলে কি কোনো শব্দ থাকে? হ্যাঁ, যদি না থাকে তাহলে কি হয়? দন্ত শব্দের ত, আর থাকলে থ হয়। তাহলে এখন ফেলে দিলে কি থাকছে? হ্যাঁ, তাহলে কি হবে? কেন তো হবে? কারণ অজ্ঞ বলে কোনো অর্থ নাই। সহজ, কিন্তু একটু চিন্তা করলে, যেমন ঢাকা, এখন একজন ঢাকায় থাকে, তা আমি বললাম যে তার ঢাকাস্থ বাসায় যায়। এখন আমি দিলাম থ দিলাম বা ত দিলাম, যে কোনো একটা তই দিলাম, কিন্তু দিয়ে আমি দ্বিধাদ্বন্দ্ব করে গেলাম, এটা ফেলে দিলে কি আলাদা থাকে? ঢাকা কি আলাদা একটা অর্থ হচ্ছে না? একটা শহরের নাম বা রাজধানীর নাম বোঝাচ্ছে না? তার মানে কি দাঁড়াচ্ছে? থ হবে। তার মানে যদি এই অংশ ফেলে দেওয়ার পরেও অর্থ থাকে, অর্থ থাকলে সেটা দন্তস্বর সাথে থ হবে, আর যদি অর্থ না থাকে সেটা দন্তস্বর সাথে ত হবে। না থাকলে, ঠিক আছে, আর থাকলে। এখন এই দন্তস্বরের সাথে ত সংযুক্ত আর এই থ সংযুক্তের কোন শব্দে আমাদের ঝামেলা হবে? যদি মাথায় থাকে, আমি ফেলে দিই, ফেলে দেওয়ার পর যদি অর্থ থাকে এই শব্দটা, চোখ বন্ধ করে দন্তস্বরের সাথে থ দিব, ঠিক না? যেমন নিকটস্থ, এখন কি নিকটস্থ হবে না নিকটস্থ হবে? সমাধান কি? কারণ দন্ত স এবং ত বা থ যেটাই আছে ওখানে, ওটা ফেলে দিলে নিকট আলাদা একটা অর্থ দিচ্ছে, যখনই অর্থ দিচ্ছে তখনই থ, তখনই থ। এটা কি ক্লিয়ার? একটু গোলমেলে লাগছে না তো? সহজ কিন্তু একেবারে। নিকটস্থ, নিকটস্থ যখন অর্থ দেয় তখন থ, আর যখন অর্থ দেয় না তখন ত। চোখ বন্ধ করে এই ধরনের যত শব্দ আছে মোটামুটি কিছু ব্যতিক্রম ছাড়া সব কি ঠিক হয়ে গেল। শীতে আসার পর দেখে আমাদেরকে মুখস্থ বানান নিয়ে দ্বিধাগ্রস্ত হইতে হয়। সুন্দর উদাহরণ দিচ্ছেন তো। হ্যাঁ হ্যাঁ, এই যে গ্রস্ত, দ্বিধা, যে উনি ভাই যেটা বলল গ্রস্ত, এখন গ্রস্ত তো আমরা অনেক কিছুর সাথে ব্যবহার করি, কনফিউশন গ্রস্ত, দ্বিধাগ্রস্ত, আর কি কি গ্রস্ত দিতে পারে। এখন আমি যদি এইটুকু ফেলে দিই, গ্র কি কোনো অর্থ দেয়? অর্থ যখন দেয় না তখনই তো ঠিক না? তাহলে ওই কথাটাই কি বলেন ভাই, মুখস্থ বানানে দ্বিধাগ্রস্ত হই। হ্যাঁ, মুখস্থ বানানে দ্বিধাগ্রস্ত হই। মুখস্থ কারণ তত সব থ ফেলে দিলেও মুখ আলাদা অর্থ দিচ্ছে। ঠিক আছে, নত্যবিধান সত্যবিধান আরো কিছু নিয়ম, আমরা সামনে না যাই, সিম্পল আরো কিছু বিষয় আমি আনছিলাম এখানে, একটা বলি, এটাও আরেকটা জটিলতা আমাদের মধ্যে তৈরি করে। এটা আমরা খুব ভুল করি, পুরস্কার তিরস্কার দন্তস্বর সঙ্গে ক দিব না দন্তস্বর সঙ্গে মূর্ধন্য ষ, মানে কি দিব? এই দ্বিধাদ্বন্দ্বটা আমাদের মধ্যে কি খুব সমস্যা করে। মানে পরিষ্কার, পুরস্কার, আবিষ্কার, তিরস্কার, এই যে জাতীয় যে শব্দগুলো আছে আমি সমস্যায় পড়ে যাই। সিম্পল একটা নিয়ম একটু মনে রাখতে হবে, আমি পড়ে শোনাচ্ছি এখান থেকে। আগের বর্ণ শেষে অ আ থাকলে এইটা, আগে যদি কি থাকে অ আ থাকে, অ আ, আর আগে যদি ই এবং উ রস্বই রস্যু থাকে তাহলে এটা। কিভাবে বুঝবো? দন্তস্ব যে ক সংযুক্তটা,
এর আগে যদি অ আর থাকে তাহলে কি দন্ত স্বল্প সংযুক্ত দন্ত স অ, আর যদি রস্যই রস্য থাকে তাহলে মূর্ধন্য স। বুঝবো কিভাবে? যেমন একটা শব্দ নেই আমরা তাহলে পুরস্কার আমি দ্বন্দ্ব স দিলাম কেন? এটা তো মূর্ধন্য স, ঠিক না? মূর্ধন্য স না কেন? কারণ জিও আমাকে বলছে যে এখানে তো অ আছে পুর র মূলত কি র যোগ অ সমান সমান র, তাই না? তার মানে র শেষে একটা অ আছে, তাহলে নিয়ম বলছে যে অ আ দুইটার যে কোনো একটা পাচ্ছি আমি অ, তাহলে চোখ বন্ধ করে এখানে মূর্ধন্য স দেব, ঠিক না? তাই হবো, তার মানে ক্লাসে মনোযোগ নাই। চোখ বন্ধ করে কি দেব? মূর্ধন্য স দেব অবশ্যই। কেন? দ্বন্দ্ব স দেব, কারণ অ আ আর রস্যই রস্য হলে সেটা কি হবে? যেমন দেখি তিরস্কার, তিরস্কার তো মূর্ধন্য স হবে, ঠিক না? কারণ নিয়ম বলছে। কেন? এই যে রস্যই আছে তিরস্কার, কেন এই রস্যই কি কাউন্ট হবে না? বলাই তো আছে যে আগে ও এই রস্যই রস্য, হ্যাঁ আগে বললে কিন্তু হবে না, আগে ঠিক বললে এর আগের অক্ষরটাতে। এখন শব্দের শুরুতে আছে কিনা ওটা আমার দেখার দরকার নাই, এই স্বর আগে কি অক্ষর আছে সেটাতে কি আছে এটা দেখতে হবে। তার মানে আমি এটা কিন্তু ভুল লিখছি, বানানটা বানানের ক্লাস নিলেও কি আমি নিজেই এখানে ভুল করতেছি। তাহলে কি লিখতে হবে এখানে? দন্ত স লিখতে হবে, তিরস্কার। এখন এই সূত্রে ফেললে এই দ্বিতীয় দন্ত কি আর থাকে? আমাদের থাকে না। যদি না থাকে তাহলে আমরা আরো একটা শব্দে যাই, যেমন আমাদের কোনো কি বহিষ্কার করে ফেলার হুমকি দেওয়া হয়, ধরেন বহিষ্কারটা আমরা কি দিই? বহিষ্কার, কথায় কথা বহিষ্কার করে ফেললো আমাকে, এরকম শুনছিলাম না ছোটবেলায়। বহিষ্কারটা এখানে কি হবে? মূর্ধন্য স না দন্ত স? মূর্ধন্য স। কি কারণ হবে? চোখ বন্ধ করে এটা পাওয়া যায়, ঠিক না? রস্যু পাওয়া যায়, এরকম একটা উদাহরণ আপনারা দেন। রস্যু পাওয়া যায়, এতক্ষণ যেহেতু বুঝলেন উস্কানি দন্ত স দিয়ে। উস্কানি দন্ত স। হ্যাঁ, উস্কানি। অন্য একটা উদাহরণ। উষ্ণ কয়েক হ্যাঁ, হ্যাঁ। সংযুক্ত আর কি, উস্কানি শয়ের কয়েক সংযুক্ত হলো স ক সংযুক্ত। উষা উস্কানি সম্ভবত বাংলা ভাষার শব্দ না। উষ্ণ খুস্কু, হ্যাঁ, রাইট, উস্কু খুস্কু। এবং আরো আছে, শুষ্কও বলতে পারি। শুষ্ক, শুষ্ক কি? উস্কু, খুস্কুর আগের যে উস্কুটা, উস্কানি সম্ভবত জানবেন বোধ হয় না, হিন্দি ভাষা শব্দ বোধ হয় না উস্কানি, এই কারণে ওই নিয়ম প্রযোজ্য না। হ্যাঁ, এটা কিন্তু মাথায় বিশেষ বিদেশি সব ভাষার ক্ষেত্রে বলতেছি। তাহলে শুষ্ক পেলাম আমরা, এই যে এটা। এখন কিন্তু তো সব মূর্ধন্য স কয়ের সংযুক্ত আর ঝামেলা আছে আমাদের, ক্লিয়ার না? ওকে, সামনে যাই। আমরা শেষের দিকে চলে আসছি, আমি সবাই একটু দিব। ও আরো বেশ কিছু বিষয় আছে, 20 মিনিট হতে পারে আর কি। আরো 20 মিনিট হতে পারছে না? আচ্ছা, তাহলে কমন কিছু বিষয়ের কথা বলি। আমরা প্রচুর শুনি চারপাশে বলে অত্র এলাকার মসজিদ, অত্র এলাকার মাহফিল, শুনি না? শুনি, মাথায় রাখেন, কিছু বলবো না। আবার এটা কি দেখে না বিভিন্ন জায়গায় পার্কে গেলে যত্র তত্র ময়লা ফেলবেন না। যত্রতত্র মানে কি? যত্র মানে যেখানে, তত্র মানে সেখানে, তাই তো? যত্রতত্র ময়লা ফেলবেন না। তাহলে এই সেম ওজনে ফেলেন তো অত্রকে, অত্র অর্থ এখানে। এখন আমি যদি বলি যে অত্র এলাকার মাহফিল, কথাটি কি হয়? বা অত্র মাদ্রাসার প্রিন্সিপাল, আমাকে তো দরখাস্ত হওয়ার হবে যে আমি আপনার না, আমি অত্র মাদ্রাসার একজন নিয়মিত ছাত্র। এখানে মাদ্রাসার নিয়মিত ছাত্র, কি অর্থ? এটা কোনো অর্থ দাঁড়ায়? তার মানে অত্র শব্দটা আমরা যেভাবে যত্রতত্র ব্যবহার করি সেটা কি করা যাবে না। অত্র যত্রতত্র ব্যবহার করা যাবে না। অত্র অর্থ এখানে, এটা মনে থাকবে তো সবার? আচ্ছা, আরেকটা শব্দ আছে
আসলে এলে মানে মেহমান আসলে আমি যাব। আসলে শব্দটা আসলে না, এটা পরিবর্তিত হতে আজকের জায়গায় আসছে এলে। এটা আপনারা যদি উৎস দেখেন শব্দের, আর তিনটা শব্দ হয়ে আসলে থেকে এলেতে আসছে। আসলে বলা যাবে না, তিনি আসলে আমি যাব না, তিনি এলে আমি যাব। তিনি এলে আমি যাব, এলে বলতে হবে। মূল শব্দ তো আসা, এখান থেকে পরে এলে। হ্যাঁ, এই জায়গায় উৎস দেখলে পাওয়া যাবে। আমি যেগুলো বলি আপাতত মাথায় রাখি না। বিশেষণটা দিয়ে আসা, পরে এখান থেকে না, বিশেষণ আসা না, ক্রিয়া হচ্ছে আসা। আচ্ছা, আসলে আমরা লিখবো না, আমরা কি লিখবো? এলে লিখবো। আরেকটা জিনিস দেখাই আমরা, এটাও আমরা খুব ভুল করি, উদ্দেশ্য আর উদ্দেশ্য। এখন অর্থ কি? উদ্দেশ্য মানে কিন্তু খোঁজ, উদ্দেশ্য মানে খোঁজ, হদিশ, আর এরকম একটা বলা যায়। আর উদ্দেশ্য মানে ইচ্ছা, অভিলাষ, অন্য অনেক কিছু বলা যায়, লক্ষ্য হতে পারে। এখন আমি এই উদ্দেশ্য আবার দিকে বা প্রতিও বোঝায়, দিকে বা প্রতিও বোঝায়। এখন আমি যদি বলি আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি, ঢাকার ইচ্ছায় রওনা দিয়েছি, কথাটা কি হয়? ইচ্ছা অভিলাষ না এটা, দিকে বা প্রতি। ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি মানে ঢাকার দিকে, ঢাকার প্রতি। এই ক্ষেত্রে জফলাটা হবে না। প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, এখানে জফলা হবে? কেন হবে না? কারণ জফলা দিলে তো সেটা ইচ্ছা, অভিপ্রায় বা লক্ষ্য বোঝায়। তো প্রধানমন্ত্রী জাতির ইচ্ছায় ভাষণ দিয়েছেন, জাতির লক্ষ্যে ভাষণ দিয়েছেন, কথাটা কি হয় কিনা? হয় না। তার মানে আমরা ঢাকায় যখন যাচ্ছি এবং গিয়ে যখন প্রধানমন্ত্রীর ভাষণ শুনছি, তখন আমরা জফলা দিব না। ঠিক আছে? জফলা কখন দিব? যখন এটা ইচ্ছা বা অভিপ্রায়। তোমার উদ্দেশ্য কি? তোমার উদ্দেশ্য, তার উদ্দেশ্য পেয়েছো, হদিশ পেয়েছো, আর তার উদ্দেশ্য কি ছিল এটা খেয়াল রাখতে হবে। তাহলে জফলাটা যেখানে সেখানে দেওয়া যাবে না। শুধু লক্ষ্য, অভিপ্রায় বা ইচ্ছা বোঝালে আমরা জফলা দিব। এছাড়া আমরা কি করবো? জফলা দিয়া ছাড়াবে। তাহলে যদি বলতে হবে জাতির উদ্দেশ্যে। এই উদাহরণগুলো বেশি আমাদের সামনে আসে, এই দুটো উদাহরণ দিলাম। যে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি আর প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ, জফলা কিন্তু আমরা দিব না, এটা খেয়াল রাখতে হবে। আরেকটা বিষয় খুবই কমন, বলার দরকার নেই, ও এবং এবং, ও আর এবং, এটা আমরা খুব একটা খেয়াল করি না, প্রয়োজন নেই। একটু মৌলিক কথা বলি। ও হচ্ছে দুইটা শব্দের ক্ষেত্রে বিভাজন বোঝানোর জন্য, যে সাদা ও কালো রঙের জামা, সাদা ও কালো রঙ। কিন্তু দুইটা বাক্যের ক্ষেত্রে যখন আমি বিভাজন করবো তখন এবং ব্যবহার করবো। যে মসজিদ ও মাদ্রাসা আমাদের এলাকায় আছে এবং পাশের এলাকায় মন্দির ও গির্জা আছে। এই যে দুইটা বাক্যের সাথে যে বিভাজন, এটার জন্য এবং। আর শব্দের ক্ষেত্রে কি? ও। ব্যতিক্রম অনেক আছে, কিন্তু মেইন নিয়ম হচ্ছে এটা। এটা মনে থাকবে তো সবার? ও হচ্ছে শব্দে শব্দে, আর এবং হচ্ছে বাক্যে। উদাহরণ, মেসাল। ও আচ্ছা, যেমন এই যে সাদা ও কালো রঙের জামা দুটি দাও। হ্যাঁ, এবং মফিজ ও সাব্বিরকে ডাকো, মফিজ ও সাব্বিরকে ডাকো। এখন এই যে শব্দে শব্দে আমরা ও ব্যবহার করলাম, শব্দে শব্দে মফিজ ও সাব্বির না, কিন্তু বাক্য সাদা ও কালো রঙের জামা দুটি দাও, একটা বাক্য না? এই বাক্যের ক্ষেত্রে আমি যখন পজ দিচ্ছি না, দাঁড়িয়ে দিচ্ছি না, তখন আমি এবং ব্যবহার করতে পারবো। এটা হচ্ছে মেইন মূলনীতি। দাড়ির পরে যে এবং দেয়, এটা দাড়ির পরেও এবং কবিতার মধ্যে থাকে, হ্যাঁ, এটা কি? তার সে তো এই নিয়মের মধ্যে না, মানে দাঁড়িয়ে পরে এবং দেওয়াটা ইচ্ছা করতো, যে না দিলেও চলে, দিলেও চলে। ইদানিং দেওয়া হচ্ছে, ইদানিং দেওয়া হচ্ছে। একসময় হতে দেওয়া হতো না, এটা আবার হচ্ছে। না, বিষয়টা কি আসলে? বিষয়টা দাঁড়িয়ে পরে এখন দেওয়া। বিষয়টা হচ্ছে যদি আসলে বাক্য দিয়ে অর্থপূর্ণ না হয় এবং আলোচনা, যখন একটা বিষয় আলোচনা হচ্ছে, তখন বিষয়কে সমাপ্তি বা টেনে নেওয়ার জন্য অর্থ এখানে হতে পারে। যেমন একটা বিষয় আলোচনা হচ্ছে, দাঁড়িয়ে পরে না দাঁড়িয়ে পরেরটাই, মানে একটা বাক্য হলো, দুটা বাক্য হলো, কিন্তু বাক্যটা এতই বড় যে কথা শেষ হয়নি,
আরেকটা বাক্য লাগবে, সেই বাক্যটা বড়, সেক্ষেত্রে এবং আসতে পারে। কিন্তু যখন একটা দুটো বাক্য ছোট বাক্য হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে দাঁড়ি হবে না, এবংটা হবে। আর যদি বিষয়টা একটু লম্বাটে হয় এবং টানতেও হয়, তখন দাঁড়ির ক্ষেত্রে এবং হয়, দাঁড়ির পরেও হয়। কিন্তু সাধারণত দাঁড়ির পরে এবংটা পরিহার করাই বাঞ্ছনীয়। আরেকটা, হ্যাঁ, এটা তো সবার কাছে ক্লিয়ার না? একটু মনে রাখলেই হবে, অত কিছু না। আর এটা যদি আপনি একদম ভুলেও যান, কোনো সমস্যা নেই, অটোমেটিকলি এটা আসতে হবে। এটা তো সবাই কথা বলি আমরা। কি এবং কি পার্থক্য জানি, কে দেখি তো একটু এখানে? দর্শিকার আর দীর্ঘিকার দিয়া কি? এই কি আর এই কি পার্থক্য জানি না আমরা কেউ? কি জানেন? একটা বাক্য সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, সাধারণ একটা প্রশ্ন যে সে কি খেয়েছে, হ্যাঁ, সে কি গিয়েছে কিনা, এটার মধ্যে হ্যাঁ, রাইট, সুন্দর। যেটার উত্তরে হা বা না, হা বা না আসার সুযোগ আছে, সেটা কি? আর যেটার উত্তরে অন্য কিছু আছে, হা বা না ছাড়া অন্য কিছু বলতে হবে, অন্য তথ্য দিতে হবে, সেক্ষেত্রে দীর্ঘিকা। মানে আরবিতে হাল এবং মাদা, হাল এবং তো আমাদের প্রশ্নগুলিতে সাধারণত মাদ্রাসার প্রশ্নগুলিতে মানে এই কিটার ক্ষেত্রে বিশাল সবগুলি প্রশ্নতে আমরা মানে শুধুমাত্র না, আমাদের ভার্সিটিতে হ্যাঁ, সব জায়গায় এটা বেঁধে রাখতে হবে। আমরা বুঝছি না প্রশ্নের মধ্যে কি থাকে না। এর উত্তর যদি হা না হয়, সেক্ষেত্রে আমরা চোখ বন্ধ করে কি দিব? কি দেব? ঋষিকা। রস্মিকা। আর যদি দীর্ঘিকার কোন ক্ষেত্রে দিব? হা না যখন হবে না, তখনই দীর্ঘিকা। সহজ। যেমন আমি একটা উদাহরণ দিই এখানে। উত্তরটা আপনারা দিবেন, আমি দুইটা লাইন লিখছি, উত্তর দিতে পারবেন সবাই। হ্যাঁ। তুমি কি খেয়েছো? তাহলে হানা আসছে এখানে? তুমি কি খেয়েছো? বুঝো না? কিটা তো আমি জোরে দিচ্ছি যে তুমি কি খেলো ঘোরার দিন, তুমি কি খেলো, মানে ফুটবল, ক্রিকেট বা ভালো মন্দ কি খেলো, এখানে কি বোঝাচ্ছে? তুমি ভালো খেলো না, কিন্তু যেটা উত্তরে আসবে তুমি কি খেলো, ক্রিকেটার, তখন আসবে কি? রসিকা। একদম পরিষ্কার না? আরেকটা বিষয়, আরেকটা শব্দ বলি, এটা দরকার নেই, বন্ধু ওদের ইগনোর করে না। একটা ভারী নেই, ভারী, আরেকটা হচ্ছে ভারী। আচ্ছা, দীর্ঘিকারটা একটু ওজন না, একটু চাপ দিয়ে উচ্চারণ করতে হয় না? তুমি কি করো, এই যে কি করো আমি জানতে চাচ্ছি, চাকরি, ব্যবসা, অন্য এরকম, আর তুমি কি করো, দীর্ঘ একটু চাপ দিতে হয়। কোনো ভারী জিনিস যখন আমি বলবো তখন দীর্ঘিকার, কোনো ভারী জিনিসের ক্ষেত্রে। যেমন ভারী কি? ভারী বস্তা, ভারী বস্তা। আর জাতীয় পতাকা। ভারী জাতীয় পতাকা, মানে পতাকাটা তো একটা সম্মানীয় জিনিস, তো ওজন জিনিস। ওজন, ওজন দিয়ে দেবে। আচ্ছা আচ্ছা, পতাকা হবে না? আচ্ছা, যাই হোক, হ্যাঁ, পতাকা। এরকম ভারী বস্তা বা এই জাতীয় যদি সেটা আমরা ভারী ব্যবহার করি। যেমন একটা উদাহরণ দিই আমরা, যে তোমার ব্যাগটি খুব ভারী, খুব এখন এই যে খুব শব্দটা আসছে না, এই খুব যখন বোঝাবে তখন রসিকা। বই পড়া ভাই মজা। খুব যখন আসবে আর তো দিয়ে কিভাবে? বই পড়া ভারী মজা, এই ভারী মানে খুব, এই ভারী মানে খুব। তুমি তো ভারী দুষ্ট, তুমি তো ভারী দুষ্ট, তখন কি দিকে দিব আমরা? না, তখন রসিকা। ঠিক আছে, এই পার্থক্যটা। ওজন বোঝানোর জন্য দীর্ঘিকা, আর খুব বোঝানোর জন্য রসিকা। তুমি তো ভারী দুষ্ট, তুমি তো ভারী লক্ষ্মী, নানান কিছু বলা যায়। এই লক্ষ্মীর তো একটা কুসংস্কার, ঠিক না? লক্ষ্মী অর্থ কি? খায়ের। এই লক্ষ্য আর লক্ষ্য জফালে কোনটা হবে? যেটা উদ্দেশ্য বা অভিপ্রায় বোঝাবে, সেটা লক্ষ্য। আর যেটা কি টাকাটাকে সেটা বোঝে। আবার দেখা অর্থ জফলা ছাড়া ব্যবহার করা যায়। দেখা অর্থ এই জফলা ছাড়াটা আমরা তো কমন জানি যে উদ্দেশ্য অভিপ্রায় বোঝানোর জন্য জফলা, এর বাইরে টাকা পয়সা বোঝাইলে জফলা ছাড়া, এর বাইরে জফলা ছাড়া দেখা অর্থ বোঝানো যাবে।
যেমন আমি লক্ষ্য করেছি ইদানিং সে কি উল্টাপাল্টা কাজ করছে, এই লক্ষ্যেও কি আমি জফলা না দিলেও চলবে, দিলেও চলবে, দুইটাই অপশন আছে। দেখার ক্ষেত্রে কি করা যাবে, জফলা ছাড়াও দেখা যাবে, জফলা দিলেও ক্ষতি নেই, টাকার বাইরেও জফলা তাহলে কি লক্ষ্যের ব্যবহার আছে। এরপরে তো শেষ করি আমি বানান শেখার পন্থা নিয়ে আমি কিছু বিষয় বলেছিলাম এখানে, যে উচ্চারণের উপর অতিরিক্ত নির্ভর না করা, বানানের অভ্যাস গড়ে তোলা, বানান ভুলের তালিকা রাখা, অভিধানের সাহায্য নেওয়া, সাহায্য আমরা ভুল লিখছি এখানে সাহায্য হয়ে গেছে, ঠিক করে নেবেন। অসাবধানতা ও অমনোযোগিতা পরিহার করা, শব্দকে ছবির মতো দৃষ্টিগ্রাহ্য করার চেষ্টা, এই যে শব্দকে ছবির মতো দৃষ্টিগ্রাহ্য করার চেষ্টা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই পয়েন্টটা বলি আমি, দুইটা পয়েন্ট নিয়ে কথা বলবো। একটা হচ্ছে শব্দকে ছবির মতো দৃষ্টিগ্রাহ্য করার চেষ্টা, আর একটা হচ্ছে মনে রাখার কৌশল অবলম্বন করা। এই যে একটু আগে বললেন ইসলাম ভাই একটা শব্দ বললো না, কি বললেন? মুখস্থ বানানে দ্বিধাগ্রস্ত। হ্যাঁ, মুখস্থ বানানে দ্বিধাগ্রস্ত হওয়া যাবে না। একটা থ হচ্ছে আর একটা ত হচ্ছে, এরকম নিজে বানাতে হবে, নিজে কি করতে হবে, বাক্য তৈরি করে মনে রাখতে হবে সব। যেমন আমার 3-4টা শব্দ নিয়ে দ্বিধা, আমি বানানটা ভালোভাবে জানি না, তখন ওই 3-4টা শব্দ ব্যবহার করা যায় এরকম একটা বাক্য আমি নিজে নিয়ে বানাবো। আমার বাড়ির সম্পর্কে হোক, বন্ধু সম্পর্কে হোক, এলাকার কোনো বিষয় সম্পর্কে হোক, একটা বাক্য বানাবো যেই বাক্যে ওই 4টা শব্দ আছে, ওই বাক্যটা আমি কোথাও লিখে রাখবো বা মনে রাখবো, তখন এই 4টা শব্দ আমার ঠিক হয়ে যাবে। এই দুইটা কাজ বেশি বেশি করা, এই মনে রাখার কৌশলগুলো নিজে তৈরি করতে হবে। আর একটা হচ্ছে শব্দকে ছবির মতো দৃষ্টিগ্রাহ্য করা। যেমন একটা শব্দ, খুব সুন্দর একটা শব্দ, পাখি। পাখি লিখে, পাখিটা একটা ছবির মতো মাথার মধ্যে থাকবে আমার, যে পাখি, একটা ছবি কল্পনা করবে এখানে, একটা পাখি উড়ে যাচ্ছে আকাশে, বোঝা গেল? আকাশে একটা পাখি উঠছে সবুজ নীল আকাশের নিচে, এরকম একটা ছবি কল্পনা করা শব্দের সাথে, তখন মনে রাখা যে আমার এই শব্দটার মধ্যে রস্বীকার হবে। এইভাবে একটা ছবির সাথে তুলনা করে মনের মধ্যে ফিট করা যে কোনো কিছু। হঠাৎ করে আমি যখন মরুভূমি বললাম, আমি মরুভূমির রস্যকার দীর্ঘকার দিয়ে লিখবো, এই যে মরু, ভূমিতে দীর্ঘকার দিলাম, আবার এর সঙ্গে আমার কল্পনা থাকবে একটা মরুভূমি, আমি হয়তো ভারতের রাজস্থানের কথা বা আরবের মরুভূমির কথা মনে করবো, সাথে এই বানানটা আমার মধ্যে থাকবে। এই যে ছবি কল্পনা করা শব্দের সাথে সাথে, তখন কিন্তু আমার অটোমেটিকলি বানানটা আমার মধ্যে কি কাজ করছে। যখন আমি পাখি বলে যাচ্ছে বলছি, মনে কল্পনা করছি, সঙ্গে কি এই শব্দটাও মাথায় আসছে যে পাখি। পাখি কেন রস্বীকার? পক্ষী সংস্কৃত শব্দ থেকে পাখি আসছে, এই জন্য দীর্ঘিকার থেকে রস্বীকার হয়েছে, ওকে। কিন্তু সব শব্দ তো সংস্কৃত থেকে আসে নাই, সব শব্দ কিন্তু আমি নিয়ম নাও পেতে পারি, তখন আমাকে মরুভূমি যেমন একটা নিয়ম আছে এটার ব্যাপারে বলি নাই, তাহলে মরুভূমি কল্পনা করতে পারে, মনে রাখতে হবে এখানে রস্যকার দীর্ঘকার। এই যে ছবির সঙ্গে মিলিয়ে বানান মনে রাখা, এটা করলে বানান মনে থাকবে বেশি। আরো বেশ কিছু এখানে বিষয় বলছে আমি, নিয়ম পড়া, অভিযানের সাহায্য নেওয়া, তালিকা করা। আর একটা বিষয় এখানে নাই, লিখতে মনে নেই আমার, সেটা হলো মস্ক করা। মানে যে শব্দের বানানটা আমার ভুল হয়, 1বার 2বার 3বার ভুল হওয়ার পরেও ঠিক হচ্ছে না, সেই শব্দটা হঠাৎ করে একদিন খাতার মধ্যে 30 বার লিখে দিলাম, একটা শব্দ বারবার লিখছি, এটা করলে কি হয়, পরে আর ভুল হওয়ার সম্ভাবনাটা অতটা থাকে না। শেষে আমি দরকারি বইয়ের একটা তালিকা দিচ্ছি এখানে, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা প্রতিষ্ঠানের গোটা 20-এর মতো বই এখানে তালিকা দেওয়া। নামগুলো উচ্চারিত হতে পারে। হায়াত মাহমুদের গল্পে গল্পে ব্যাকরণ, এই ব্যাকরণ যে আমরা ভয় পাই, ব্যাকরণ আলাপ করতে গেলে এই যে গোলমেলে লাগে আমাদের কাছে, এটা লাগবে না। একেবারে গল্প ছলে, একেবারে হেসে খেলে ব্যাকরণটা মগজে ঢুকিয়ে দেওয়ার একটা বই হচ্ছে গল্পে গল্পে ব্যাকরণ। যতীন সরকারের লেখা এরকমই একই রকমের একটা বই আছে, সেটার নামও কাছাকাছি রকমের। নেত্রকোনা থেকে কে জানি আসছে, নেত্রকোনায় কিন্তু যতীন সরকার। হ্যাঁ, শব্দকল্প দ্রুম এই নামে একটা বই আছে হায়াত মাহমুদের, একই, এটাতেও গল্প এবং গল্প ছলে বানান এবং ভাষা সম্পর্কে কিন্তু সপপ্রয়োগের আলোচনা করছেন। বাংলা লেখার নিয়ম কানুন, এটা খুব ফেমাস বই, খুব সহজে বোঝা যায়। মাহবুবুল হক ছড়ায় ছড়ায় বাংলা বানান, একদম ছড়া পড়তে পড়তে বানানের বিষয়গুলো উনি বলে দিচ্ছেন। তার আরেকটা বই বাংলা বানানোর নিয়ম। সুবল কুমার বণিকের 2টা বই, এটা খুব ইম্পর্টেন্ট, আমি নিজে দীর্ঘদিন একটা হচ্ছে ছড়ায় ছড়ায় শুদ্ধ বানান,
আর একটা হচ্ছে ছড়ায় ছড়ায় শুদ্ধ ভাষা। একটা বানান একটা ভাষা নিয়ে গোটা 90-100 পৃষ্ঠার মতো এরকম একটা বই, খুব সহজে বাংলা বানানের A to Z ছড়ায় ছড়ায় চলে আসছে। এবং ভাষা নিয়েও ভাষার প্রয়োগ অপ্রয়োগ সঠিক প্রয়োগ এগুলো নিয়ে ছড়ায় ছড়ায় শুদ্ধ ভাষা আরেকটা বই। খালেদ হুসাইনের একটা বই একা একা বানান শেখা, এটাও সহজ। পবিত্র সরকার কলকাতার বাংলা ভাষা বানান নিয়ে কাজ করেন, তার দুটো বই, হাসতে হাসতে বাংলা বানান আর একটা হচ্ছে বাংলা বড়। দুটোই খুবই সহজ, খুবই সুন্দর। রণজিৎ বিশ্বাসের ব্যবহারিক বাংলায় ভ্রমকণ্ঠ, বাংলায় আমরা পত্রপত্রিকায় লিখতে গিয়ে, পড়তে গিয়ে, কথা বলতে গিয়ে কী কী ভুল করে এগুলো নিয়ে উনি আলোচনা করছেন, ভালো বই। বাংলা একাডেমির বাংলা বানানো বিধান আমাদের হাতের কাছে থাকতে হবে, এগুলো চর্চার ক্ষেত্রে এটা হাতের কাছে থাকা ভালো। যখন কোনো বানানে দ্বিধাদ্বন্দ্ব হবে, শব্দটা জানি, অর্থও জানি, বানানটা জানি না, তখন এই অভিধান। প্রথম আলোর ভাষারীতি নামে একটা বই আছে, সুন্দর। আনন্দবাজার পত্রিকার বই বাংলা, বাংলা কি লিখবেন, কেন লিখবেন, সহজে জানার, সবসময় অভিধানের মতো ব্যবহার করার মতো বই। আনন্দবাজারের আর একটা বই আছে পৃষ্ঠ খনকাল, ঐতিহ্যের একটা বই, গত 1-2 বছর আগে বই মেলা বেরোচ্ছে, খটকা বানানো বিধান। খটকা বানানো বিধান, যেসব শব্দ নিয়ে খটকা লাগে হুট করে সেটা অভিধান দেখলেই সমাধান পাওয়া যায়। ছোট বই, 150-200 টাকা দাম, খুব সহজে ব্যাগে হাতের কাছে বহন করার মতো। এই মোটামুটি আমার ক্লাস ছিল। আপনি একটু সামারি যদি টান দেন, মানে শুরু থেকে কি পড়াচ্ছেন, আমরা তো একটু ছিলাম না। শুরু থেকে আমরা শব্দের শেষে রস্যইকার কেন হবে এটা নিয়ে প্রায় 11টা নিয়ম বা 11টা উদাহরণ ছিল এখানে। খুব সহজেই শব্দের শেষে ইকা, ইতা, ইত্র, ইম, ইমা, ইম, ইষ্ঠ ও ইষ্ট, ইষ্ণু, এগুলো যখন শব্দের শেষে থাকে তখন রস্যইকার, তাই না? এটা তো সবার কাছে ক্লিয়ার। তারপরে আমাদের ক্লাসে ছিল শব্দ শেষে দীর্ঘইকার হয় যখন ইন এবং ইও থাকে, তাই না? যেমন নবীন, প্রবীণ, এই যে ইন থাকলে দীর্ঘইকার দিই আমরা, ইও থাকলে আমরা কি করি, দীর্ঘইকার দিই। যেমন অপ্রিয়, অমিয়, এই যে ইও থাকলে। আচ্ছা, তারপরে আরো কিছু শব্দ আছে, তৃতীয়, ও না, ব্যতিক্রম হচ্ছে অপ্রিয়, অমিয়, আর উদাহরণ হচ্ছে দ্বিতীয়, তৃতীয় এবং এই জাতীয় আরো যত শব্দ আছে, এটা এখানে তালিকা দেওয়া আছে। শব্দ শেষে ইত্রি এবং ইনি হলে সেটা স্ত্রীবাচক হয়, আমরা নিয়ম পড়লাম। কিন্তু শুধু তাই না, এর জন্য একটা ছোট নিয়ম আছে, প্রথমে রস্যিকা পরে দীর্ঘিকা দিতে হবে, তাই না? যেমন উদাসীন, এটাকে যখন আমরা স্ত্রীবাচক করবো, উদাসীনী যদি করি তখন কি হয়ে যাবে, রস্যিকা পরেরটা দীর্ঘিকা। যেমন বন্দি থেকে বন্দিনী, তাই না? তাহলে ইনি এবং ইত্রি এইটা থাকলে স্ত্রীবাচক হয়, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে কি, সেটা দীর্ঘইকার শেষ শব্দটা। এরপর আমরা আরো দুটো নিয়ম শিখছি। সংস্কৃত শব্দের দীর্ঘইকার বাংলায় এসে রস্যইকার হয়ে যায়, আর সংস্কৃত শব্দের রস্যউকার দীর্ঘউকার বাংলায় এসে রস্যউকার হয়ে যায়, তাই না? উদাহরণ কি, পক্ষী থেকে পাখি, রাজ্ঞী থেকে রানী। আমরা কিন্তু রানী কি করি, আমরা চোখ বন্ধ করে কিন্তু রানীর নানান বানান লিখি, রানী এইটা লিখি, হ্যাঁ, রানী এইটা লিখি, এরকম কিছুই না। রানী কি একেবারে সহজ সরল বানান, এই যে এটা হবে রানী। কি জন্য হবে, এখন আমরা আর কেউ রানী দীর্ঘইকারটা লিখবো না, কারণ আমরা জানি যে রানী ছিল এইটা, সংস্কৃতে রাজ্ঞী ছিল, সংস্কৃতের নিয়ম দীর্ঘইকার রস্যইকার হয়ে যায়, যেন রস্যইকার হয়ে গেছে, নিয়ম জানি আমরা। রানী আর কেউ এর জন্য কি করবো না, দীর্ঘইকার লিখবো না। এরপর আমরা নত্যবিধান এবং সত্যবিধান নিয়ে আলোচনা করছি। দন্তস্বর সঙ্গে ত এবং দন্তস্বর সঙ্গে থ কখন হয় সেটা নিয়ে আমরা আলোচনা করছি, এবং শেষের দিকে এসে আমরা দন্তস্বর সঙ্গে ক সংযুক্ত এবং মূর্ধন্যর সঙ্গে ক সংযুক্ত নিয়ে কথা বলেছি। শেষে শব্দের অপপ্রয়োগ, যত্রতত্র, কি, ভারী, লক্ষ্য, উদ্দেশ্য ইত্যাদি বিষয় শব্দ আমি বেশ কিছু উল্লেখ করে গেছি এখানে, এগুলো করে দেখে নেবেন। বাংলা শেখার পন্থায় এখানে 10টা পয়েন্ট দেওয়া আছে, এগুলো প্রত্যেকটা ফলো করলে আশা করি ভালো। এরপর একটা বইয়ের তালিকা, গোটা বিশ্বের বইয়ের তালিকা। এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করি একেবারে খুব খারাপ হয়নি। আমরা জাকির উসমান, এর আগে হয়তো দেখেছেন, কেউ দেখেনি। মানুষটার ওই বাংলা বানান যেটা আমরা যেমন আরবির জন্য কাওয়ায়েদ শিখি, কাওয়ায়েদ নাহু সরফ শিখি, এবং বাংলার জন্য আরবির জন্য সরফের 4টে কিতাব পড়ি, ফার্সিতে পড়ি, মিজান,
এরপর হলো আপনার পাঞ্জেকাঞ্জ, এলমুসিকা, হ্যাঁ মিজমন সাহেব আরও আছে। এরপর আমরা নাহর কিতাব পড়ি, নাহমি বেদ, এতজন্য হোক কাফিয়া চলে যাবে। এরপর আবার দাওড়ার সময় দেখা যায় যে আসলে আমরা এতগুলো 7টা ব্যাকরণ পড়ার পরে দুঃখজনক কথা আমাদের, সেটা আমরা বলতে চাই না যে আমাদের সমস্যা। তো বাংলার জন্য আমরা মনে করি আমাদের মাতৃভাষা, একটা মা কথা বলছে, মসজিদে আমি খতিব হিসেবে কথা বলছি, আপনারা কথা বলছেন, লিখছেন, এবং প্রতিদিন ফেসবুকে যারা